প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টিং ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল রানা। আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় হলো একাদশ ও দ্বাদশ শ্রেণীদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের সপ্তম অধ্যায় কার্যপত্র থেকে। আর যে অঙ্কটি সমাধান করব সেটি রাজশাহী বোর্ডে 2024 সালে এসেছিল। তো চলুন আগে আমরা অঙ্কটি পড়ে নিই। 2023 সালের 31 ডিসেম্বর তারিখে রবিন ট্রেডার্সের রেয়া মিল নিচেই উপস্থাপন করা হলো। এরপর দেখেন নগদ 16,000, সাপ্লাইজ 12,000, আসবাবপত্র 25,000, পুঞ্জভূত অপচয় 7,000, রবিনের মূলধন 37,000, রবিনের উত্তোলন 8,000, সেবায় 33,000 আর বেতন 16,000। এরপর দেখেন অতিরিক্ত তথ্যাবলিতে আছে চলতি বছরের আসবাবপত্র অপচয় ধরা হয় 4,000 টাকা। এরপর 2 নম্বর দেখেন বছর শেষে অবহিত সাপ্লাইজের পরিমাণ 5,000 টাকা। কতে বলা হয়েছে 31 ডিসেম্বর 2023 তারিখে সমন্বয় জাবেদা প্রস্তুত করো, মানে তৈরি করো। তো সমন্বয় জাবেদা করতে বলা হয়েছে। তো সমন্বয় এখানে দুইটা আছে, একটি হলো আসবাবপত্রের অপচয় আর একটি হলো অবহিত সাপ্লাইজের পরিমাণ। তো এখানে দেখেন আসবাবপত্রের অপচয় জাবেদা আমরা সবাই জানি, আসবাবপত্র ডেবিট, অপচয় ক্রেডিট। অপচয় যে কোনো জাবেদাই করতে হলে আমাদের প্রথমেই পক্ষ বের করতে হবে। আর এখানে যেহেতু আসবাবপত্রের অপচয় করা হচ্ছে, তাহলে আসবাবপত্রের অপচয় ডেবিট একটি পক্ষ, আরেকটি পক্ষ হলো যে অপচয়ের বিপরীত আরেকটি পক্ষ পুঞ্জভূত অপচয়। তো এখানে দেখেন আসবাবপত্র কি খরচ, তাই আসবাবপত্র হিসাবে এখানে ডেবিট হবে। এখানে 2023 আমরা তারিখটা লিখি 2023, এরপর ডিসেম্বর 31। যেহেতু বছর শেষেই এই সমন্বয় জাবেদা করা হয়, তো আমাদের আসবাবপত্রের জন্য আমাদের পক্ষ আসছিল আসবাবপত্রের অপচয় ডেবিট। তাহলে আমরা প্রথমে লিখলাম আসবাবপত্রের অপচয়, আরেকটি পক্ষ হলো পুঞ্জীভূত অপচয়। তো এখানে আমাদের পুঞ্জীভূত অপচয় লিখলাম। এবার দেখেন আসবাবপত্রের অপচয় আমাদের এখানে খরচ বৃদ্ধি পেলে কি হয় ডেবিট, তাই এখানে আসবাবপত্রের অপচয় হিসাব ডেবিট। টাকা হবে কত 4,000 টাকা, খরচ বৃদ্ধি পেলে ডেবিট। আরেকটি পক্ষ দেখেন পুঞ্জভূত অপচয় হিসাব। তো এখানে দেখেন পুঞ্জভূত অপচয় হলো বিপরীত সম্পদ, আর আমরা জানি সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। আর যেহেতু বিপরীত সম্পদ মানে কি নিশ্চয়ই সম্পদ হ্রাস পাচ্ছে, সেই কারণে পুঞ্জভূত অপচয় এখানে ক্রেডিট হবে, ওই একই টাকায় ক্রেডিট। এরপর আমরা সমন্বয়ের ব্যাখ্যা লিখব যে আসবাবপত্রের অপচয় ধার্য করা হলো। আসবাবপত্রের অপচয় ধার্য করা হলো। এবার 2 নম্বরে দেখেন বলা হয়েছে যে বছর শেষে অবহিত সাপ্লাইজের পরিমাণ 5,000 টাকা। এই ক্ষেত্রে আপনাদের মনে রাখতে হবে যে আগে যদি রেয়া মিলে যদি সম্পদ হিসেবে থাকে তাহলে খরচের জাবেদা হবে, আর রেয়া মিলে যদি খরচ হিসাবে থাকে তাহলে সম্পদের জাবেদা হবে। তো দেখেন সাপ্লাইজ যেটা রেয়া মিলে আছে, সাপ্লাইজ 12,000 টাকা, এটা সম্পদ হিসেবে আছে। আর এখন বলা হয়েছে বছর শেষে অবহিত সাপ্লাইজের পরিমাণ 5,000 টাকা। তার মানে সাপ্লাইজ ছিল 12,000 টাকা, এখন আর হাতে আছে কত 5,000 টাকা। তাহলে মাঝে যে 7,000 টাকা, সেই 7,000 টাকা কী হয়েছে আমাদের খরচ হয়ে গেছে। আমরা এখন খরচের জাবেদা করব, কারণ আগে যেহেতু সম্পদ বলে দেওয়া রয়েছে, তাহলে আমাদের নতুন ঘটছে কি এখানে খরচ। আর আমরা জানি খরচ বৃদ্ধি পেলে কি হয় ডেবিট। যেহেতু খরচের জাবেদা, তার মানে এখানে আমাদের খরচ বৃদ্ধি পাচ্ছে। তার মানে সাপ্লাইজ খরচ একটি পক্ষ, সাপ্লাইজ ওই একই তারিখে সাপ্লাইজ খরচ একটি পক্ষ, সাপ্লাইজ খরচ হিসাব। আরেকটি হলো সাপ্লাইজ, মানে কার খরচ আছে সাপ্লাইজ হিসাবের। তো দেখেন এখানে সাপ্লাইজ খরচ বৃদ্ধি পাচ্ছে, তাই ডেবিট। এখানেও আমরা ডেবিট ক্রেডিট লিখে দিই। ডেবিট ক্রেডিট না লিখলে হয়, যেহেতু আমরা একটু সরাই লিখছি, এই যে বাম পাশে ডেবিট আর একটু ডান পাশে সরাই লিখলে ডেবিট ক্রেডিট লেখা লাগে না। আর এখানে দেখেন সাপ্লাইজ খরচ আমাদের বৃদ্ধি পাচ্ছে, সাপ্লাইজ খরচ হিসাবে এখানে ডেবিট। আর সাপ্লাইজ আমাদের সম্পদ, যে সম্পদ হিসেবে যেটা লেখা ছিল সেটা এখনই হ্রাস পাচ্ছে, তাহলে সম্পদ হ্রাস পেলে কী হয় ক্রেডিট। আর টাকা হবে কত 7,000। তার মানে খরচটুকু জাবেদা করলাম আমরা এখানে। আর ব্যাখ্যা লিখতে হবে যে সাপ্লাইজ খরচ সমন্বয় করা হলো, সাপ্লাইজ খরচ সমন্বয় করা হলো। এটাই ছিল আমাদের ক প্রশ্নের উত্তর। এবার খতে দেখেন বলা হয়েছে 2023 সালের জন্য 10 ঘরযুক্ত কার্যপত্র প্রস্তুত করো। তো এর জন্য আগে আমাদের ছক আঁকতে হবে। তো ছকে দেখেন আমাদের রবিন ট্রেডার্সের কার্যপত্র 2023 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। এরপর দেখেন বিবরণ, রেয়া মিল, সমন্বয়, সমন্বিত রেয়া মিল, আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী। যেহেতু এখানে 10 ঘরযুক্ত বলেছে, তার মানে হলো এই যেখানে দেখেন মূলত 5টি ঘর, রেয়া মিল, সমন্বয়, প্রত্যেকটার মধ্যে দেখেন আবার 2টা করে ঘর, মিলে মোট 10টি ঘর। তো প্রথমে দেখেন আমাদের রেয়া মিলের ঘরের কাজ করতে হবে। রেয়া মিল আমাদের যেটা দেওয়া আছে সেটা হুবহু আমরা আগে তুলে নেব। তো রেয়া মিলের মধ্যে প্রথমে আছে দেখেন নগদ। তো আমরা এখানে একদম সম্পূর্ণ হুবহু, এখানে কোনো পরিবর্তন হবে না। নগদ রেয়া মিলের ডেবিট দিকে আছে 16,000, আমরা ডেবিট দিকে 16,000 লিখলাম।
এরপরে আছে কি সাপ্লাইজ, তাহলে আমরা এবার সাপ্লাইজ লিখব। সাপ্লাইজ আছে রেয়াবিলের ডেবিট দিকে 12,000, এটাও লিখলাম। এরপরে দেখেন আসবাবপত্র, আসবাবপত্র আছে হলো 25,000, এটাও রেয়াবিলের ডেবিট আছে। মানে এখানে যেভাবে আছে আমরা সেভাবেই লিখে দেবো। এরপর দেখেন পুঞ্জীভূত অপচয়, পুঞ্জীভূত অপচয় তার মানে আসবাবপত্র না লিখলেও হবে, পাশে আসবাবপত্র দেওয়া আছে, এটা 7,000 টাকা ক্রেডিট দিকে। এরপরে আছে হলো রবিনের মূলধন, রবিনের মূলধন হলো 37,000 ক্রেডিট দিকে আছে। রবিনের উত্তোলন, রবিনের উত্তোলন ডেবিট 8,000, আর সেবা আয় ক্রেডিট 33,000, সেবা আয় ক্রেডিট 33,000। বেতন খরচ 16,000। তারপরেও রেয়ামিলের যে নিয়ম আছে সেটা আমরা জানি যে সম্পদ খরচ আর উত্তোলন ডেবিট, আয় দায় আর মূলধন ক্রেডিট। তো এখানে যেহেতু আমাদের রেয়ামিল তৈরি করে দেওয়া আছে সেই জন্য আমাদের হুবহু ওইভাবে আমরা বসাই নিলাম। এরপরে যে কাজ সেটা হলো আমাদের সমন্বয় জাবেদা করতে হবে। তো একটু আগে কতে আমরা সমন্বয় জাবেদা করেছিলাম, ওখানে আমাদের প্রথম জাবেদা এসেছিল, দেখেন এখানে আসবাবপত্রের অপচয় 4,000 টাকা, তার মানে জাবেদা এসেছিল আসবাবপত্রের অপচয় ডেবিট, পুঞ্জভূত অপচয় ক্রেডিট। তো দেখেন এখানে আসবাবপত্রের অপচয় নেই, সেজন্য আমাদের নতুন করে লিখতে হবে আসবাবপত্রের, বা শুধু অপচয় লিখলেও হবে, আসবাবপত্রের অপচয় কত টাকা, 4,000। তাহলে এটা রেয়ামিলের মানে সমন্বয়ের ডেবিট দিকে আসবে, যেহেতু আমরা সমন্বয়ে জাবেদা করছি। আর এরই আরেকটি পক্ষ আসছিল আমাদের পুঞ্জীভূত অপচয়। তো পুঞ্জীভূত অপচয় আমাদের ক্রেডিট ছিল, যেহেতু অঙ্কের মধ্যে পুঞ্জীভূত অপচয় লেখা আছে সেজন্য আমাদের নতুন করে লিখতে হবে না, আমরা শুধু সমন্বয়ের ক্রেডিট দিকে লিখলেই হবে। 4,000 টাকা আমরা লিখে নিলাম। পরের যে সমন্বয় জাবেদা সেটা দেখেন যে বছর শেষে অবহিত সাপ্লাইজের পরিমাণ 5,000 টাকা, তার মানে সাপ্লাই ছিল আমাদের কত, 12,000 টাকা, সেখান থেকে এখন আর আছে কত, 5,000, তার মানে আমাদের 7,000 টাকা সাপ্লাইজ খরচ হয়ে গেছিলো। তো আমরা সেই সাপ্লাইজ খরচের জাবেদা করব। তো সাপ্লাইজ খরচ বাড়ছে, তাই সাপ্লাইজ খরচ ডেবিট, সাপ্লাইজ খরচ ডেবিট 7,000 টাকা সমন্বয় ডেবিট। আর সাপ্লাইজ ক্রেডিট, যেহেতু আমাদের সাপ্লাইজ আছে আমাদের নতুন করে লেখা লাগবে না, ওর পাশেই আমরা ক্রেডিট দিকে 7,000 টাকা লিখলেই হবে ক্রেডিট দিকে। এইবার আমাদের যে কাজ সেটা হলো যে এই রেয়ামিল এবং সমন্বয় এই দুই ঘর মিলে আমাদের সমন্বিত রেয়ামিল করতে হবে। তো মনে রাখবেন ডেবিট আর ডেবিট যোগ হবে, আর ক্রেডিটও যোগ হয়ে ক্রেডিট দিকে বাড়বে। আর যদি ডেবিট ক্রেডিট হয় তাহলে পার্থক্য, সেক্ষেত্রে বিয়োগ করে আমরা যে পাশে বেশি হয় সেই পাশে বসাবো। দেখেন সেটা কিভাবে, প্রথমে দেখেন নগদ 16,000 আছে, আমরা 16,000 টাকা সমন্বিত রেয়ামিলের ডেবিট দিকে বসালাম। এরপর দেখেন সাপ্লাইজ আছে 12,000, আর এখানে সাপ্লাইজ ক্রেডিট আছে কত, 7,000। তাহলে সাপ্লাইজ ডেবিট ছিল 12 আর এখন ক্রেডিট 7,000, তাহলে বিয়োগ হবে, যেহেতু ডেবিট ক্রেডিট পার্থক্য 7,000, সেটা আমরা ডেবিট দিকেই বসাবো, কারণ ডেবিট দিকে বেশি থাকছে সেই জন্য। এবার দেখেন আসবাবপত্র 25,000, আমরা আসবাবপত্র 25,000 টাকা হুবহু বসাই দেবো। এরপর দেখেন পুঞ্জভূত অপচয় ছিল কত, 7,000, আর নতুন করে হয়েছে কত, 4,000, তাহলে 7 আর 4 কত, 11,000, তাহলে আমরা এখানে পুঞ্জভূত অপচয় 11,000 বসাবো। এবার দেখেন আমাদের পরের আইটেম রবিনের মূলধন, যেটার সাথে কোনো সমন্বয় নেই, তাহলে এটা সোজা ক্রেডিট দিকে বসে যাবে 37,000। এরপরে রবিনের উত্তোলন 8,000 সরাসরি বসে যাবে। এরপরে সেবা আয়, এটাও দেখেন ক্রেডিট দিকে আছে, এর কোনো সমন্বয় নেই, তাই ক্রেডিট দিকে আমরা বসাই দেবো 33,000। এরপর দেখেন বেতন খরচ, এটা এর সাথেও কোনো সমন্বয় নেই, আমরা ডেবিট দিকে বেতন খরচ বসাবো 16,000। আর আসবাবপত্রের অপচয় দেখেন সমন্বয়ের ডেবিট দিকে ছিল, এটাও সমন্বয়ের ডেবিট দিকেই মানে সমন্বিত রেয়ামিলের ডেবিট দিকে বসবে। আর সাপ্লাইজ খরচ 7,000 ছিল, সেটাও আমাদের ডেবিট দিকে বসবে। তার মানে ডেবিট যোগ ডেবিট ক্রেডিট বিয়োগ, আবার ক্রেডিট যোগ, তার মানে একই হিসাব হলে সেটা যোগ হয়ে সেই ঘরেই বসবে। তো এটাই ছিল আমাদের মূলত সমন্বিত রেয়ামিলের ঘর। এইবার আমাদের যে কাজ, মনে রাখবেন যে এই সমন্বিত রেয়ামিল যে আইটেমগুলো আমাদের বসাইয়েছি যোগফল, সেখান থেকে হয় আয় বিবরণীতে যাবে, না হলে আর্থিক অবস্থার বিবরণীতে যাবে। তো আয় বিবরণীর হয় ক্রেডিট দিকে যাবে, না হয় ডেবিট দিকে যাবে, আর ঠিক আর্থিক অবস্থার বিবরণীতে হয় ডেবিট নাই ক্রেডিট। এখন বিষয় হলো যে কোনগুলো আয় বিবরণীর
তে যাবে এবং সেটা কোন ঘরে বসবে। মনে রাখবেন যাবতীয় আয় বিবরণীর ক্রেডিট দিকে বসবে, আর খরচ আয় বিবরণীর ডেবিট দিকে বসবে। আর আর্থিক অবস্থার বিবরণীতে ডেবিট দিকে মনে রাখবেন সম্পদ আর উত্তোলন, আর ক্রেডিট দিকে আসবে হলো দায় এবং মূলধন। এইটা মনে রাখতে হবে। তো এখানে দেখেন প্রথম আইটেম হলো নগদ 16,000, এটা আমরা জানি সম্পদ, তাহলে এটা ডেবিট দিকে যাবে আর্থিক অবস্থার বিবরণীতে। এরপরে দেখেন আছে হলো সাপ্লাইজ, এটাও সম্পদ, আর্থিক অবস্থার বিবরণী ডেবিট দিকে যাবে। এরপর আসবাবপত্র, এটাও সম্পদ 25,000, আসবাবপত্র এটাও আমাদের সম্পদ, তার মানে আর্থিক অবস্থার বিবরণীতে ডেবিট দিকে যাবে। এরপর দেখেন পুঞ্জভূত অবস্থায়, মনে রাখবেন পুঞ্জভূত অবস্থায় একটা বিপরীত সম্পদ। এই বিপরীত সম্পদ মানে সম্পদের বিপরীত, তার মানে সম্পদ যদি ডেবিট দিকে বসে তাহলে পুঞ্জভূত অবস্থায় ক্রেডিট দিকে বসবে, যেহেতু এটা সম্পদ থেকে বাদ যায়। আর এখানে তো বাদ দেওয়ার জায়গা নেই বা সিস্টেম নেই, সেজন্য আমরা বিপরীত ঘর ক্রেডিট দিকে দিলাম। এরপরে দেখেন রবিনের মূলধন আছে কত 37,000 টাকা, সেটাও আমরা সমন্বয়ের আর্থিক অবস্থার বিবরণী ক্রেডিট দিকে দেবো, কারণ আমরা জানি সম্পদ আর উত্তোলন ডেবিট, আর দায় আর মূলধন হলো আর্থিক অবস্থার বিবরণীর ক্রেডিট দিকে যাবে। এবার দেখেন উত্তোলন আছে, তো আমরা জানি সম্পদ আর উত্তোলন ডেবিট, তাহলে এটাও আমাদের আর্থিক অবস্থার বিবরণীর ডেবিট দিকে যাবে। এবার দেখেন সেবা আয়, সেবা আয় কি একটি আয়, তাহলে আয় হলে সেটা আয় বিবরণীর ক্রেডিট দিকে যাবে, তার মানে র্যামেলের ক্রেডিট দিকে আমরা এই আয়টা লিখলাম। আয় বিবরণীর ক্রেডিট দিকে আমরা এই আয়টা লিখলাম 33,000। এরপরে দেখেন আমাদের বেতন খরচ, তো আমরা জানি খরচ আয় বিবরণীর ডেবিট দিকে, তাহলে আমাদের এখানে খরচ 16,000 ডেবিট দিকে বসাবো। এবার আমাদের আসবাবপত্রের অবস্থায়, এটাও একটা খরচ, এটাও আয় বিবরণীর ডেবিট দিকে বসবে। এবার দেখেন সাপ্লাইজ খরচ, এটাও একটা খরচ, তাই আমাদের আয় বিবরণীর ডেবিট দিকে বসবে। তবে এখানে দেখেন যদি এইভাবে আপনি দাগ দিয়ে দেন বরাবর, প্রত্যেকটা আইটেমের জন্য আলাদা আলাদা এইভাবে দাগ দেন, তাহলে মানে লিখতে সহজ হয়, সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। তো এই আর কি। তো এবার আমাদের যে কাজ, সেই কাজটা হলো যে প্রথমে আমরা প্রত্যেকটা ঘরেরই যোগফল বের করব। তবে প্রথম যে 3 ঘরের, এই 3 ঘরের যোগফল আমাদের মিলে যাবে। দেখেন সেটা কীভাবে। প্রথমে দেখেন মিলের যোগফল ছিল আমাদের 77,000 ডেবিট, 77,000 আমরা ডেবিট লিখলাম, ক্রেডিটও 77,000, আমাদের দুই পাশ মিলে গেল। ঠিক সমন্বয়ের ঘরেও আমাদের দেখেন ডেবিট 11,000, 27,11, ক্রেডিটও ওই একই টাকা বসবে। সমন্বিত মিলেও তাই, দেখেন যোগ করে আমরা পাচ্ছি হলো 81,000, ডেবিট 81,000, ক্রেডিট 81,000, এই দুই পাশ সব মিলে যাবে। এইবার আমাদের আয় বিবরণীর যোগফল বের করতে হবে। তবে দেখেন আয় বিবরণীতে প্রথমে আমাদের খেয়াল রাখতে হবে যে পাশে বেশি হবে, অর্থাৎ ডেবিট অথবা ক্রেডিট, দুই পাশ মিলবে না, আমাদের যে পাশে বেশি হবে সেই পাশে আমরা আগে যোগ করব। তো দেখেন ক্রেডিট দিকে আমাদের 33,000 আছে, আমরা এই 33,000 টাকা আগে যোগফল নামালাম। এই 33,000 টাকার সঙ্গে সঙ্গে আমরা এই পাশে নিয়ে আসবো, নিয়ে এই 33,000 থেকে যে আইটেমগুলো আমাদের ডেবিট দিকে আছে এইগুলো বাদ দিয়ে পার্থক্যটা আমরা এখানে বসাবো, যেটা আমাদের নিট লাভ। তো সেই পার্থক্য আমাদের এখানে আসছে কত 6,000 টাকা, তাহলে আমরা এখানে 6,000 লিখব, আর এখানে লিখব আমরা নিট লাভ বা নিট মুনাফা। দেখেন আরেকটু ভালো করে বোঝেন যে প্রথমে আমরা যে পাশে বেশি হবে সেই পাশে আগে বসাবো, যেহেতু আমাদের ক্রেডিট দিকে বেশি, তার মানে আয়ের পক্ষ বেশি, আর এই আয় থেকে এই খরচ 3টা বাদ দিলে আমাদের নিট লাভ আসছে 6,000 টাকা। এই 6,000 টাকায় আমরা আবার আয় কী হয়, মূলধনের সাথে যোগ হয়। মূলধন কোন দিকে যায়, আর্থিক অবস্থার বিবরণীর ক্রেডিট দিকে যায়, তাই আমরা এই 6,000 টাকার সঙ্গে সঙ্গে আবার আমরা আর্থিক বিবরণীর ক্রেডিট দিকে বসাবো। এইবার আমরা এই আর্থিক অবস্থার বিবরণীর দুই পার্ট যোগ করব, তখন আমাদের মিলে যাবে। আর সেটা যোগফল দেখেন প্রথমে ক্রেডিট দিকে 11, 37 আর 6,000 যোগ করলে হবে আমাদের এখানে 54,000, আর ডেবিট দিকে যোগ করলে হবে আমাদের হলো ওই একই 54,000, তারপরে আমাদের দুই পাশ মিলে গেল, আমাদের তখন অঙ্ক হয়ে যাবে। তো এটাই ছিল আমাদের খ প্রশ্নের উত্তর। এবার গতে দেখেন বলা হয়েছে ডিসেম্বর 2023 তারিখে সমাপ্তি জাবেদা দাও। তো সমাপ্তি জাবেদা মানে সমাপনী দাখিলা কোন কোন আইটেমের হয় সেটা আমরা আগে জেনে নিই। সাধারণত 4 ধরনের হিসাবের সমাপনী দাখিলা হয়। একটা হলো সমস্ত আয়ের জন্য, একটা হলো সমস্ত খরচের জন্য, আর একটি হলো এই আয় ব্যয়ের পার্থক্য যেটা নিট লাভ তার জন্য, আর একটি হলো উত্তোলন। তার মানে যে হিসাবগুলো টেম্পোরারি অর্থাৎ অস্থায়ী, সেই হিসাবগুলো বন্ধ করার জন্য মূলত যে জাবেদা দাখিলা দেওয়া হয় সেটাই হলো সমাপনী জাবেদা দাখিলা। তো এখানে দেখেন প্রথমে আমাদের আয় যেগুলো আছে সেগুলোর জন্য একটি জাবেদা হবে। তো আয় আমাদের এখানে একটি আছে, সেবা আয়। তো এখন আমরা সেই সেবা আয় বন্ধ করব, তার মানে
সেবাইয়ের জন্য আমাদের মনে রাখতে হবে সেবাই কোন দিকে যায়। সেবাই হলো আয় বিবরণীতে যায়, সেই কারণে আয় বিবরণী কোন দিকে যায়, ক্রেডিট দিকে যায়, সেই জন্য আয় বিবরণী ক্রেডিট হবে। আর সেবাই যেহেতু ক্রেডিট আইটেম, এখন যদি বন্ধ করি সেবা আয় এখন কী হবে, ডেবিট হবে। তার মানে বিপরীত করে আমাদের ডেবিট করতে হবে। তো সেবা আয় যেহেতু আমাদের প্রথমে দেখেন আমরা ওই তারিখ 2023 ডিসেম্বর শেষ তারিখ লিখবো আমরা। তো এখানে আমাদের প্রথমে সেবা আয় বন্ধ করব। সেবা আয় আমাদের যেহেতু ক্রেডিট ছিল, এখন যদি আমরা ক্লোজিং করি মানে বন্ধ করি, তাহলে সেবা আয় ডেবিট। আর অপরপক্ষে আয় বিবরণী ক্রেডিট। আমি আবার বলছি, যে হিসাবগুলো বন্ধ করা হবে সেগুলো দেখেন, প্রথমত আয়ের জন্য যাবে দা আয় কি হয়, আয় বিবরণী ক্রেডিট দিকে যায়, সেজন্য আয় বিবরণী ক্রেডিট। আর যে হিসাবটা আমরা এখন সমাপনী দাখিলা দিচ্ছি সেটা এখন কি হবে, ডেবিট। তাহলে এখানে সেবা আয় ডেবিট। তার মানে সেবা আয় ছিল ক্রেডিট, এখন যদি আমরা বন্ধ করি মানে সমাপনী দাখিলা দিই, তাহলে এখন ডেবিট হবে। টাকা হবে কত, টাকা হবে 33,000 টাকা, ডেবিট 33, ক্রেডিট 33। আর আমরা এখানে লিখব যে আয় সময়ের হিসাব বন্ধ করা হলো, বা সেবা আয় বন্ধ করা হলো, আয় সময়ের হিসাব বন্ধ করা হলো। এটা গেল আয়ের জন্য। এবার দেখেন খরচের জন্য জাবেদা হবে। সকল খরচগুলো আমরা একত্রে করেই এই জাবেদা দেব। তবে খেয়াল রাখবেন খরচ কি হয়, আয় বিবরণীর ডেবিট দিকে যায়, সেই কারণে আয় বিবরণী ডেবিট। আর যেহেতু খরচ ডেবিট ছিল, এখন যদি বন্ধ করি ক্লোজিং করি তাহলে মুছে ফেলি, তার মানে ওই খরচগুলো এখন কি হবে, ক্রেডিট হবে। তাহলে আমরা প্রথমে আয় বিবরণী ডেবিট, ওই একই তারিখে আয় বিবরণী ডেবিট, আর ওই খরচ সমূহ ক্রেডিট। তো এখানে খরচ কী কী আছে, প্রথমে বেতন খরচ 16,000, অপচয় 4,000, আর সাপ্লাই 7,000। তাহলে আমরা এখানে লিখব বেতন খরচ হিসাব। তারপর বেতন খরচ কত, আমরা একত্রে টাকাটা লিখব। দেখো আমরা আগে লিখে নিই হিসাব, এরপরে অপচয় খরচ হিসাব, এরপর সাপ্লাইজ খরচ হিসাব, সাপ্লাইজ খরচ হিসাব। তো এখানে দেখেন বেতন আমাদের কত, 16,000 টাকা ক্রেডিট, সাপ্লাইজ ক্রেডিট। তো এখানে দেখেন আমাদের বেতন কত, 16,000, এরপরে অপচয় কত, 4,000, আর সাপ্লাইজ খরচ কত, 7,000। এই তিনটা টাকা মিলে আমরা একত্রে আয় বিবরণী ডেবিট করব 27,000 টাকা। তার মানে আমি আবার বলছি, খরচের জন্য আয় বিবরণী ডেবিট, আর খরচ সব যেগুলো আছে সব ক্রেডিট। এখানে আমরা ব্যাখ্যাটা লিখব এইভাবে যে ব্যয় সমূহের হিসাব বন্ধ করা হলো, বা খরচ সমূহের হিসাব যাই লেখেন, ব্যয় সমূহের হিসাব বন্ধ করা হলো। এই এবার দেখেন তৃতীয় যে জাবেদা সেটা খেয়াল রাখেন, যে আমরা যে একটা আয়ের জন্য জাবেদা দিলাম, একটা খরচের জন্য জাবেদা দিলাম। এখন এই আয় আর খরচের পার্থক্য যেটা নিলাম সেটার জন্য একটা জাবেদা করতে হবে। তো এখানে দেখেন আয় বেশি হয়েছিল 33,000, খরচ কম, তার মানে আয় থেকে খরচ বাদ দিলে আমরা নিট লাভ পাচ্ছি। যদি খরচ বেশি হতো আর আয় কম হতো তাহলে নিট ক্ষতি হতো, নিট ক্ষতির জন্য তখন আমরা জাবেদা দিতাম। তবে যেহেতু এখানে আয় হচ্ছে, আয় বৃদ্ধি পেচ্ছে, তার মানে আয় হলে কি হয়, মূলধনের সাথে যোগ হয়, তাহলে এখানে মূলধন ক্রেডিট হবে। আর ওই আয়টা মুছে ফেলছি, তার মানে আয় বিবরণী এখন কি হবে, ডেবিট হবে। তার মানে আপনাদের চিন্তা থাকবে এরকম, যেখানে আয় ডেবিট ছিল 33,000 আর ক্রেডিট ছিল 27,000, পার্থক্য আর ডেবিট থাকছে কত, 6,000। সেই 6,000-এর জন্য আপনাদের জাবেদা হবে মানে আয় বিবরণীটাও আপনারা মুছে ফেলবেন। তাহলে এখানে জাবেদা হবে আয় বিবরণী ডেবিট, আর অপরপক্ষে মূলধন হিসাব ক্রেডিট। সবচেয়ে সহজ কথা হলো যে এখানে নিট লাভ হয়েছে, তো নিট লাভ মূলধনের সাথে কি হয়, যোগ হয়। তাহলে এখানে মূলধন বৃদ্ধি পাচ্ছে, তার মানে মূলধন হিসাব ক্রেডিট। আমরা জানি মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, আর হ্রাস পেলে ডেবিট হয়। যেহেতু নিট লাভ মূলধনের সাথে যোগ হয়, তার মানে কি মূলধন বৃদ্ধি পাচ্ছে, মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট। আর অপরপক্ষে ওই আয় বিবরণী ডেবিট, যেহেতু আয় বিবরণীর উদ্বৃত্তটাই মূলধনে নেওয়া আছে, তাহলে আয় বিবরণীটা এখানে কি মুছে ফেলা আছে, তার মানে সমাপনী দাখিলা দেওয়া আছে। তাহলে এখানে আয় বিবরণী ডেবিট কত টাকা, 6,000 টাকা।
আমরা ডেবিটে 6000 ক্রেডিটে 6000 লিখলাম। আর এখানে আমরা লিখব নিট আয় মূলধন হিসাবে স্থানান্তর করা হলো। এখানে লিখতে হবে নিট লাভ বা আয় মূলধন হিসাবে স্থানান্তর করা হলো। এবার সর্বশেষ দেখেন উত্তোলন। আমরা জানি উত্তোলন একটি অস্থায়ী হিসাব, সেটাও আমরা মূলধনের সাথে ট্রান্সফার করি মূলধন হিসাবে। তো এখানে দেখেন যে উত্তোলন এর ফলে মূলধন কী হয়, হ্রাস পায়, কারণ মূলধন থেকে উত্তোলন বাদ যায়। তো মূলধনের কারণে যদি উত্তোলনের কারণে যদি মূলধন হ্রাস পায়, তাহলে আমার এখানে মূলধন হ্রাস পেলে কী হবে, ডেবিট। তাহলে আমাদের এখানে লিখতে হবে মূলধন হিসাব ডেবিট। আর একটি পক্ষ হলো উত্তোলন হিসাব, তার মানে উত্তোলনটাই আমরা মূলধন থেকে বাদ দিচ্ছি, তার মানে উত্তোলনটাও আমাদের কী আছে, হ্রাস পাচ্ছে। তো আমরা জানি মূলধন হ্রাস পেলে ডেবিট আর উত্তোলন হ্রাস পেলে কী হবে, ক্রেডিট। তার মানে উত্তোলনটা মূলধনের সাথে বিয়োগ করে সমন্বয় করা হচ্ছে। আর টাকা হবে কত, এখানে 8000 টাকা। আবার একটু বুঝে নেন, দেখেন যে উত্তোলন মূলধন থেকে বাদ যায়। তো এই উত্তোলন যখন আমরা ক্লোজিং দেবো, তার মানে মুছে ফেলবো, তখন উত্তোলন ছিল কি, ডেবিট, এখন কি হবে, ক্রেডিট। আর এই উত্তোলনটা কি করা হয়, মূলধনের সাথে বিয়োগ করে তারপরে সমন্বয় করা হয়। তাহলে এখানে কি হবে, মূলধন হ্রাস পাচ্ছে, তাই সেই কারণে মূলধন হিসাব ক্রেডিট। আর আমরা এখানে লাগবো যে উত্তোলন হিসাব মূলধন হিসাবে স্থানান্তর করা হলো। উত্তোলন হিসাব মূলধন হিসাবে স্থানান্তর করা হলো। এই ছিল আমাদের গ প্রশ্নের উত্তর। তো ছাত্রছাত্রী বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়াও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।